বেঙ্গলি স্মার্ট ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের অন্তর্গত আবহমান কবিতাটি খুব সংক্ষেপে তোমাদের সামনে আলোচনা করার জন্য এসে গেছি। কবিতাটির কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আমরা জানি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একজন বাস্তববাদী কবি, একজন আধুনিক কবি। তিনি বাস্তবকে সরাসরি উপলব্ধি করেছেন, যেটা তার প্রত্যেকটি কবিতায় কিন্তু আমরা পেয়ে থাকি। তা নীরেন্দ্রনাথ চক্রবর্তী কে, এটা কিন্তু আমাদের সর্বপ্রথম জানতে হবে। তার পরিচয় কি, তিনি কোথায় জন্মেছিলেন। যে কোনো কবিতা পড়ার আগেই কিন্তু কবি পরিচিতি অবশ্যই কিন্তু তোমরা পড়বে। চলো আমরা দেখে নিই যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি কোথায় জন্মেছিলেন। 1924 সালে বাংলাদেশের ফরিদপুর জেলায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মগ্রহণ করেন। সত্যযুগ পত্রিকার সাংবাদিক রূপে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তীকালে বহুল প্রচলিত আনন্দবাজার পত্রিকায় সঙ্গে তিনি যুক্ত হন। এছাড়াও ছোটদের যে আনন্দ মেলা যে পত্রিকাটা বেরোয়, সেই পত্রিকায়ও কিন্তু বহুদিন তিনি সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। বাংলা কবিতার জগতে নীরেন্দ্রনাথ চক্রবর্তী অত্যন্ত জনপ্রিয় একজন নাম। 1961 সালে তার প্রথম যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থটার নাম কি? নীল নির্জন। এছাড়াও কলকাতার যিশু, অন্ধকার বারান্দা, উলঙ্গ রাজা, এগুলি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। আর সব থেকে বড় কথা, জিনিসটা মনে রাখা অবশ্যই জরুরি, যে উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য তিনি কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। এবার আসি আলোচ্য যে কবিতা, সে কবিতার উৎস। কবিতাটি তার অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত। কাব্যগ্রন্থটি 1961 সালে প্রকাশিত হয়েছিল। এই অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা হচ্ছে কি? আবহমান। চলো এবার আমরা কবিতাটি পড়ে কবিতার মূল যে বিষয়বস্তু রয়েছে, সেই বিষয়বস্তু সম্পর্কে তোমাদের সামনে আলোকপাত করি। তাহলে সর্বপ্রথম আমাদের জানতে হবে আবহমান বলতে কি বুঝি আমরা। তোমরা কি জানো আবহমান বলতে আমরা কি বুঝি? আচ্ছা, আমি বলছি। আবহমান কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে কি? ক্রমাগত বা চিরপ্রচলিত। অর্থাৎ যে জিনিসটা দীর্ঘদিন ধরে চলে আসছে, অর্থাৎ যুগ যুগ ধরে এককভাবে চলে আসা কোনো কিছুকেই কিন্তু আবহমান বলছি আমরা। তা যুগ যুগ ধরে কি চলে আসছে, সেই কবিতাটা যদি না পড়িয়ে আমরা কিন্তু বুঝতে পারবো না। তা চলো আমরা সরাসরি কবিতায় প্রবেশ করি। তাই এই কবিতায় কবি যেটা বলতে চেয়েছেন সেটা কি, যে গ্রাম বাংলার মানুষের জীবনটা কি দুঃখ কষ্টে ভরা। তারা কোথায় থাকে না, প্রকৃতি লালিত জীবনের একটা চিরন্তন ছবি। সেই প্রকৃতি লালিত জীবনের মধ্যেই কিন্তু তারা সীমাবদ্ধ থাকে, যেখানে রয়েছে একটা নির্মল প্রকৃতি, ভালোবাসা। সেই সম্পূর্ণ চিত্রটা কিন্তু নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার আবহমান কবিতার মধ্যে তুলে ধরেছেন। অতীতকালে মানুষ যে সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতিকে ভালোবেসে এই গ্রাম বাংলার বুকে বসতি স্থাপন করেছিল, এবং বিভিন্ন জাতি গোষ্ঠী আমাদের এই বাংলায় এসেছিল, এবং তারা এই বাংলার প্রকৃতিকে ভালোবেসে এখানেই কিন্তু অবস্থান করেছিল। এবং একটা সুন্দর গ্রাম্য জীবনকে পাওয়ার জন্য, একটা সুন্দর গ্রাম্য জীবনকে উপলব্ধি করার জন্য তারা কিন্তু এই অঞ্চলে কী করেছে? বসতি স্থাপন করেছিল। পরবর্তীতে যদিও তারা নানা কর্মক্ষেত্রে গেছে, কিন্তু তাদের স্মৃতির যে মণিকোঠা, সেই স্মৃতির মণিকোঠায় এই গ্রাম বাংলার স্মৃতি তাদের উদ্বেলিত করেছে। আমরা অরুণ মিত্রের সেই কবিতাটা পড়েছি, জন্মভূমি কবিতা, যেখানে কবি তার বৃহত্তর কর্মজীবনে কিন্তু প্রবেশ করেছিলেন তার জন্মভূমি মাকে ছেড়ে। কিন্তু বিদেশ বিভুঁয়ে কিন্তু একটা জিনিস তিনি পাননি। তিনি পেয়েছেন বৈভব, তিনি পেয়েছেন প্রচুর টাকা পয়সা, প্রতিপত্তি, কিন্তু জন্মভূমির যে স্নেহমাখা আঁচলের যে ভালোবাসা, সেই থেকে তিনি কিন্তু কী হয়েছিলেন? বঞ্চিত হয়েছিলেন। তাই তিনি শেষ পর্যন্ত সেই জন্মভূমি মায়ের টানে, নারীর টানে তিনি কিন্তু আবার ফিরে এসেছিলেন সেই জন্মভূমি মায়ের কাছে, স্নেহ ভালোবাসা পাওয়ার আশায়।
ঠিক এই কবিতাতেও কিন্তু নীরেন্দ্রনাথ চক্রবর্তী সে একই জন্মভূমিতে ফিরে আসার যে গল্প, জন্মভূমি মাকে ভালোবেসে ফিরে আসার যে গল্প, সেই গল্পটাই কিন্তু এখানে আমাদের শুনিয়েছেন এই কবিতার মধ্যে দিয়ে। এবার আমরা কবিতাটা পড়ে এর যে মূল বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুটার দিকে আমরা এবার আলোকপাত করি। কবি বলছেন যে, যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। তাহলে প্রথম যে লাইনটা কবি বললেন যে, যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা, তা ফেলে আসা মাতৃভূমিতে যাওয়ার কথাই কিন্তু বলেছেন কবি। যে মাতৃভূমিতে, যে জন্মভূমিতে তারা বড় হয়েছেন, তার স্নেহ ভালোবাসা পরশ পেয়ে তারা এতদিন লালিত হয়েছে সেই জন্মভূমির দ্বারা, বিভিন্ন কর্মসূত্রে মানুষ হয়তো সেই জন্মভূমিকে ছেড়ে কী করেছেন, বৃহত্তর কর্মজীবনে প্রবেশ করেছেন, কর্মের তাড়নায় তাকে জন্মভূমিকে ছেড়ে যেতে হয়েছে। কিন্তু এক সময় সেই জন্মভূমির প্রতি যে টান, স্নেহ, যে ভালোবাসা, সেই ভালোবাসার টানে কিন্তু মানুষ আবার এই গ্রাম বাংলায় ফিরে আসতে চেয়েছেন। তাই কবি বলছেন, যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা। কেন দাঁড়াবে? কারণ ওখানে রয়েছে সেই স্নিগ্ধ প্রকৃতির স্পর্শ, সেই জন্মভূমি মায়ের যে স্নেহ ভালোবাসা, সেই ভালোবাসা ওখানে ছাড়া আর কোথাও কিন্তু পাওয়া যাবে না। তাই কবি বলছেন, যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা। কাদের যেতে বলছেন? যে সাধারণ গ্রাম বাংলায় বসবাসকারী মানুষ, যারা বিভিন্ন কারণে গ্রাম বাংলা থেকে, জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, সে সমস্ত মানুষদের তিনি কী করতে বলেছেন? আবার সেই উঠোনে গিয়ে দাঁড়াতে বলেছেন। কোথায় দাঁড়াতে বলেছেন? যে লাউ মাচাটার পাশে। এখানে লাউ মাচা কেন, শব্দটা কেন প্রয়োগ করা হলো, তার একটা অর্থ আছে নির্দিষ্ট। মাচা শব্দের অর্থ কী? গ্রাম বাংলার প্রকৃতির একটা সুন্দর চিত্রের প্রতীক হচ্ছে মাচা, যেখানে বাস করে ভালোবাসা, স্নেহ, প্রকৃতির মমত্ব লাভ করে সাধারণ মানুষ। তারই প্রতীক হলো লাউ মাচা, যেখানে গেলে অতীতের সেই স্মৃতি মেদুরতা মানুষের মনকে নাড়া দেয়, তাকে নস্টালজিক করে তোলে। অর্থাৎ সেই মাচা যেখানে গ্রাম বাংলার স্নেহ মিশ্রিত ভালোবাসা কিন্তু জড়িয়ে আছে। তাই কবি বলছেন যে, যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে সন্ধ্যার বাতাসে। কে এখানে এসেছিল অনেক বছর আগে, কে এখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে। কবি কিন্তু আবার মনে করিয়ে দিলেন যে, এক সময় কিন্তু এই বাংলার জল হাওয়া মাটিকে ভালোবেসে মানুষ কিন্তু এই বাংলায় এসেছিল, নিবিড় অনুরাগে তারা ঘর বেঁধেছিল। ঘর বাঁধা কথার অর্থ কি? নিবিড় অনুরাগে ঘর তৈরি করা, অর্থাৎ সংসার করা। সেই নিবিড় অনুরাগে তারা ঘর বেঁধেছিল, কিন্তু এক সময় হয়তো কর্মের তাড়নায় তাকে কী করতে, কর্মসূত্রে তাকে জন্মভূমিকে ছেড়ে চলে যেতে হয়েছে। কিন্তু মানুষ সেখানে গেলেও, বিদেশ বিভুঁয়ে গেলেও, জন্মভূমির প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু ছেদ পড়েনি। অহরহ জন্মভূমির প্রতি যে টান তারা কিন্তু অনুভব করেছে। তাই কিন্তু হারিয়ে গিয়েও আবার তারা কিন্তু এই জন্মভূমিকে ভালোবেসে, এই হাওয়া, এই মাটিকে ভালোবেসে আবার তারা ফিরে এসেছে জন্মভূমির টানে। যেমন আমরা জানি যে প্রাচীন ভারতবর্ষে, আমাদের বাংলায় কিন্তু অনেক জাতি এসেছিল। তারা যে কোনো কাজে হোক, তারা আক্রমণ করতেই হোক বা যে কোনো কারণেই হোক, বাংলাতে কিন্তু এসেছিল। কিন্তু এই বাংলার জল, মাটি, হাওয়া, প্রকৃতিকে ভালোবেসে তারা কিন্তু এক দেহে লীন হয়ে গেছে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতার লাইনটার কথা আমরা জানি যে, হেথায় আর্য হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন্দল পাঠান মোগল, এক দেহে হলো লীন। অর্থাৎ তারা কেন লীন হলো? এই জাতিকে, এই প্রকৃতিকে, এই বাংলাকে ভালোবেসে তারা কিন্তু এই বাংলায় লীন হয়ে গেছে। অর্থাৎ বাংলার প্রকৃতির সঙ্গে তারা কিন্তু একাত্ম হয়ে গেছে। সেই আবহমান কাল ধরে চলে আসা সেই যে প্রকৃতির প্রতি ভালোবাসা, টান, জন্মভূমির প্রতি যে অচ্ছেদ্য সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু আবহমান কাল ধরে চলে আসছে। এর কোনো ছেদ নেই, এটা ক্রমাগত, এটা আবহমান কাল থেকে চলে আসছে, ট্র্যাডিশনাল একটা বিষয়। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়ি ওঠে কিন্তু মুড়োয় না। এই যে ভালোবাসাটা, জন্মভূমির প্রতি যে ভালোবাসা, সেটা কখনোই ফুরোয় না, তাই কিন্তু আবহমান, যেটা চলে আসছে চিরকাল ধরে চলে আসছে, চিরপ্রচলিত। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। নোটে গাছ কি? নোটে গাছ হচ্ছে গ্রাম্য প্রচলিত একটা শাক বিশেষ। সেই নোটে গাছটা বুড়িয়ে গেল, অর্থাৎ বুড়ো হয়ে গেলেও সেটা কিন্তু মুড়িয়ে যায় না। অর্থাৎ গ্রাম জীবনের সমৃদ্ধি
নষ্ট হয়ে গেলেও কিন্তু মানুষের মনে সেই ভালোবাসা, গ্রামের প্রতি ভালোবাসা, জন্মভূমির মায়ের প্রতি টান, সেটা কিন্তু কখনোই গ্রহণযোগ্যতা কখনোই কিন্তু তার কাছে শেষ হয়ে যায় না। মানুষ আজ বিভিন্ন কারণে কিন্তু যান্ত্রিক হয়ে পড়েছে। নাগরিক জীবনে অভ্যস্ত মানুষ যতই অভ্যস্ত হোক না কেন, গ্রাম জীবনের যে স্পর্শ, গ্রাম জীবনের যে ভালোবাসা, সেটা কিন্তু তার মনে কখনোই মানে ফিকে হয়ে যায় না। সেটা সব সময় কিন্তু তার মনে জাগরুক থাকে। তাই জন্য কবি বলছেন যে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। নোটে গাছ বুড়ো হয়ে গেলেও তার গ্রহণযোগ্যতা আমাদের কাছে কিন্তু শেষ হয়ে যায় না। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। ফুরোয় না তার যাওয়া আসা, ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই এক গইটা দুরন্ত পিপাসা। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা দিন তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা। এই যে যাওয়া আসা, গ্রাম থেকে ছেড়ে যাওয়া, আবার সেই গ্রামে ফিরে আসা, এটা কখনোই কিন্তু ফুরোয় না। কেন ফুরোয় না? আমি প্রথমে বললাম, মানুষ বিভিন্ন কাজে কিন্তু কর্মসূত্রে তাকে বাইরে যেতে হয়, কিন্তু জন্মভূমির মায়ের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা কখনোই কিন্তু কী হয় না, ফুরোয় না। সেই এক গইটা দুরন্ত পিপাসা কখনোই কিন্তু নিবৃত্তি হয় না। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। লাইনটা খুব তাৎপর্যপূর্ণ। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি। যারা গ্রাম বাংলার সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, তাদের কিন্তু কখনোই দুঃখ যন্ত্রণা এগুলো বাসি হয় না, অর্থাৎ এগুলো থেকেই যায়, আবহমান কাল ধরে চলে আসছে। যারা সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, তাদের কাছে কিন্তু কখনো যন্ত্রণাটা, দুঃখটা এগুলো বাসি হয়ে যায় না। হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। কিন্তু প্রকৃতির কোলে যখন তারা ফিরে আসে, তাদের সেই যন্ত্রণা, তাদের সেই দুঃখ, তাদের কিন্তু হাসিতে পরিণত হয়। অর্থাৎ গ্রাম বাংলার প্রতি তাদের যে একটা স্নেহ, একটা নারীর যোগ, সেটা কিন্তু কখনোই কিন্তু ফিকে হয়ে যায় না। তাদের বাগান থেকে কুন্দ ফুলের হাসি হারিয়ে যায় না। তেমনি করে সূর্য ওঠে, তেমনি করে ছায়া, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। প্রকৃতির এগুলো নিয়ম। সূর্য উঠবে, আবার অন্ধকার হয়ে যাবে এক সময়, আবার সান্ধ্য নদীর হাওয়া তাকে কি করবে, তাকে পরশ বুলিয়ে দেবে। এটাই স্বাভাবিক। এটাই হচ্ছে গ্রাম বাংলার আবহমান কাল ধরে চলে আসা গ্রাম বাংলার প্রকৃতির একটা ছবি। এটা কখনো পরিবর্তন হয় না, এটা সবসময় চলতেই থাকবে। তাই কিন্তু এটা আবহমান। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, এখনো সেই ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। সব মিলিয়ে আমরা বলতে পারি একটা কথাই, যে আবহমান আসলে প্রত্যেক মানুষের আত্ম অনুসন্ধানের কাহিনী। আত্ম অনুসন্ধান কেন বলছি, তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের কিন্তু তার শিকড়ের কাছে, উৎসের কাছে ফিরে যাওয়ার একটা কাহিনী থাকে, একটা আকাঙ্ক্ষা থাকে। একদিন মানুষ গভীর ভালোবাসা দিয়ে ঘর বেঁধেছিল গ্রাম বাংলায়। দেশের মাটি আর জল হাওয়ার প্রতি ছিল সেই ভালোবাসা। কিন্তু দিন এগিয়েছে, মানুষ ক্রমে ক্রমে যান্ত্রিক হয়েছে। নগর সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মানুষও কি হয়েছে, আস্তে আস্তে শহরমুখী হয়েছে, অর্থাৎ শহরের দিকে যাওয়ার প্রবণতা তার বেড়েছে। কিন্তু এই শহর জীবনে মানুষ আরাম, স্বাচ্ছন্দ্য এসব পেলেও কিন্তু মনের শান্তি খুঁজে পায়নি তারা। যন্ত্র সভ্যতার দম বন্ধ করা জীবনযাত্রায় ক্লান্তি আর অবসন্নতা তাকে গ্রাস করেছে। আর তখনই তৈরি হয়ে গিয়েছে তার গ্রামে ফিরে আসার একটা ইচ্ছা। আমরা জানি কবি কিটস নাইটিঙ্গেল পাখির গান শুনে স্বদেশে ফিরে এসেছিলেন। আমরা জানি অরুণ মিত্রের কথা। অরুণ মিত্রের ঘরে ফেরার ক্ষেত্রে কার্যকারী ছিল তার দেশ জননীর আহ্বান। আর আবহমান কবিতায় উঠোনে লাউ মাচায় দুলতে থাকা ছোট্ট ফুল যেন ফিরে আসা মানুষকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে থাকে। যাওয়া এবং আসার এই পর্বান্তরে স্পষ্ট হয়ে থাকে প্রকৃতি আর সহজ সরল জীবনকে কাছে পাওয়ার মানুষের পিপাসা। সারাদিন আপন মনে ঘাসের গন্ধ মেখে আর সারা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে মানুষের বেঁচে থাকাই আলোচ্য কবিতার বিষয়। আসলে ক্লান্তি, অবসন্নতাকে অতিক্রম করে প্রতিটি মানুষের নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা।